নিউজরুম থেকে সঞ্জয় ভদ্র রয়েছেন। সঞ্জয়, তোমার প্রশ্ন অর্ণবাংশুকে। অর্ণবাংশু, দেখো, একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেল, সেটা হলো আর 3:30 নাগাদ আমরা কিন্তু এই মামলার রায় জানতে পেরে যাব। কিন্তু তার আগে শেষ মুহূর্তের যে আবহ যা দেখলাম, যে ন্যারেটিভগুলো দেখলাম, যে ন্যারেশন দেখলাম, অর্থাৎ এক্ষেত্রে সঞ্জয়ের আইনজীবীর ন্যারেশন আমরা শুনলাম, আদালত কক্ষে বিচারক তার ন্যারেশন তিনি বলছিলেন, সঞ্জয় নিজের তার ন্যারেটিভ বললেন, এবং তার পাশাপাশি ডিফ্যাক্টোদের পক্ষ থেকে ন্যারেশন দেওয়া হলো, সিবিআর পক্ষ থেকে ন্যারেশন দেওয়া হলো। একটা বিষয় স্পষ্ট কোথাও একটা, যে মানে ডিফ্যাক্টো সিবিআই অর্থাৎ প্রসিকিউশনের উকিল এবং বিচারক, এই ন্যারেশনের কোথাও একটা কিন্তু লাইন, একটা সরল রেখা টানা যাচ্ছে কোথাও একটা, যেন মনে হচ্ছে শুনলে। আর অন্যদিকে একেবারে ঠিক উল্টো দিকে কিন্তু একেবারে সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়ের আইনজীবীদের ন্যারেশন, অর্থাৎ সিবিআই এবং ডিফ্যাক্টো উকিলরা ঠিক যা চাইছে, যে ন্যারেশন তাদের যে দাবি, সেই দাবির সাথে বিচারকের যে বক্তব্য বা অবজারভেশন ছিল, তার কি কোথাও তুমি একেবারে সমান্তরাল রেখা বা আমরা কি একটা সরল রেখা টানতে পারি? সঞ্জয় দা একদমই সঠিকভাবে বলেছো, ব্যাখ্যা করেছো, সেটা অবশ্যই ডাকতে পারি। আমরা যদি সেই হিসাব দেখি তাহলে হবে 3:1, অর্থাৎ শুধুমাত্র সঞ্জয় রয়েছে একটি অন্যদিকে, এবং ডিফ্যাক্টো ডিফেন্স তারা রয়েছেন, অবশ্যই চাইছেন যে ফাঁসি হোক, এবং সেইটাও কিন্তু আদালতের যে বিচারকের পর্যবেক্ষণ, সেটাও কিন্তু কোথাও একটা বিশ্বাস জোগাচ্ছে আদালত ঠিক সেম পথে বা সেম কক্ষপথেই হাঁটছে। অর্থাৎ তিনটে আওয়াজ বা তিনটে যে চাওয়া, সেটা কিন্তু একটা সরল রেখাতে আশা মেলানো যায়। কারণ বিচারক তিনি বলছেন যে সমাজে মনোবল বৃদ্ধি করা প্রয়োজন, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট হিসেবে দেখছি। আদালতে পর্যবেক্ষণ এটা, পরিবার বলছে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস দেখে ক্যাপিটাল পানিশমেন্ট দিন, সিবিআই বলছে যে আমরা চাই ক্যাপিটাল পানিশমেন্ট, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস দেখা হোক এবং সমাজে মনোবল বৃদ্ধি করা হোক। অর্থাৎ তিনটে আওয়াজ কিন্তু একটি সমান্তরাল লেখাতেই চলছে, শুধুমাত্র বিপক্ষে রয়েছে একটি সঞ্জয়ের বক্তব্য, অর্থাৎ তার আইনজীবীর বক্তব্য। তারা বুঝে গেছে যে তিন পক্ষ যে সমান্তরাল লেখায় হাঁটছে, তখন আমাকে কিন্তু অবশ্যই অল্টারনেটিভ পথ দেখতে হবে। এই সওয়ালটার মধ্য দিয়ে যারা বলছেন যে যখন আমরা বিএনএসএ 64-এ দেখছি, হয় ক্যাপিটাল পানিশমেন্ট আছে, নাহলে লাইফ টাইম আছে, তাই তারা বলছে বিকল্প পথে হাঁটতে চাই, অর্থাৎ অল্টারনেটিভ দেখুন, অর্থাৎ মৃত্যুদণ্ড না দিয়ে হয়তো যাবজ্জীবন চাইছে তারা কোথাও সমান্তরালভাবে, অর্থাৎ তার বুঝে গিয়ে। অর্থাৎ তিনটে পথ যখন একদিকে, তিনটে আওয়াজ যখন একদিকে হাঁটছে, তখন কিন্তু অল্টারনেটিভ চেয়ে কিন্তু বিপক্ষে দাঁড়িয়ে একমাত্র সঞ্জয়। একদমই অর্ণবাংশু, এবং এই জায়গা থেকে একটা প্রশ্ন তো উঠছে যে সঞ্জয় রায় একা দোষী কি দোষী না, তা নিয়ে তদন্ত, তথ্য প্রমাণ, বিচার প্রক্রিয়া চলতে পারে, কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে এখনো পর্যন্ত সঞ্জয়ের বিরুদ্ধেই তথ্য প্রমাণ সামনে আসছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বক্তব্য সামনে আসছে যে প্রভাব সমাজে পড়েছে, যে মেয়েটি সে 36 ঘন্টা ডিউটি করে সাধারণ মানুষের সেবা করেছে, সেই মেয়েটি যে উচ্চশিক্ষার জন্য সেখানে গিয়েছিল, একজন মেধাবী ছাত্রী, তার সঙ্গে যখন এই ঘটনা হয়, আরও যখন মহিলারা যাবে, আরও যখন মেয়েরা পড়াশোনা করতে যাবে, তাদের ওপরে কি প্রভাব পড়বে, একটা উদাহরণ সামনে রাখা দরকার। এই জায়গা থেকে আমাদের প্রতিনিধি পিয়ালি একেবারে আদালত কক্ষে ছিল, সেই আদালত কক্ষের আবহটা একবার পিয়ালির কাছ থেকে জানতে চাইবো, যেখানে পিয়ালি এর আগেও সঞ্জয়ের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। আজকে কোথাও গিয়ে পিয়ালি অনেকে এক্সপেক্ট করেছিলেন সঞ্জয় যখন দাবি করছে যে তাকে ফাঁসানো হয়েছে, হয়তো কোনো বিস্ফোরক তথ্য সে সামনে রাখবে, সেটাই রাখা উচিত। আমি যদি নির্দোষ হই, আমায় যদি ফাঁসানো হয়, কারা ফাঁসিয়েছে, কেন ফাঁসিয়েছে, আমি সামনে রাখবো, কিন্তু সেরকম তো কিছুই হলো না পিয়া। রায় মৌখিকভাবে বারবার করে নির্দোষ বলে দাবি করছে, গোটা বিচার পর্ব চলেছে, এবং আজকে বিচারকও যেটা জানিয়েছেন যে একটা গোটা দিন কিন্তু যেটা তার বক্তব্য সেটা বিচারক শুনেছিলেন, এবং যখন এই আর্গুমেন্ট চলেছে, হিয়ারিং চলেছে, সেই সময় সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে যে দাবি করছে, কোর্ট অফ লয়ের কাছে বা কোর্ট জাজের কাছে কিন্তু শুধুমাত্র মৌখিক কথার কোনো দাম নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয় রায় নিজেকে দোষী যখন বলবে, নির্দোষ যখন বলছে, সেক্ষেত্রে তাকে তো এভিডেন্স দিতে হবে, এবং কোনো রকম ডিফেন্স উইটনেসও কিন্তু সে হাজির করতে পারেনি, অর্থাৎ সেই ঘটনার সঙ্গে যুক্ত নয়, ওই রাতে সে হসপিটালে যায়নি, হসপিটালে গেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত নয়, এরকম কোনো তথ্য প্রমাণ দিয়ে কোর্টকে কিন্তু একেবারে স্যাটিসফাই সঞ্জয় রায় করতে পারেনি। শুধুমাত্র মৌখিকভাবে সে নির্দোষ। রুদ্রাক্ষের আগের দিনও আমরা দেখেছিলাম যে রুদ্রাক্ষকে সামনে রেখে সঞ্জয় রায় নিজেকে কার্যত বাঁচানোর চেষ্টা করছে, এবং আজকেও সেই রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ সঞ্জয় রায় তুলে এনেছে, এবং সঞ্জয় রায় যে যুক্তি দিচ্ছে যে তাকে টর্চার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, কিন্তু সিবিআই এর তরফ থেকে যে জোরালো তথ্য প্রমাণ দেওয়া হচ্ছে, তুমি জানো যে এই গোটা মামলাতে
পুরো মামলাটাই কিন্তু দাঁড়িয়ে আছে একেবারে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং তার সঙ্গে সঙ্গে সায়েন্টিফিক এভিডেন্স, এবং সেই সায়েন্টিফিক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সেটা এতটাই স্ট্রং, কোর্ট যেটা স্পষ্টভাবেই বলে যে ধরনের তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, কোর্টের কাছে বিচার্য বিষয় হচ্ছে যে সিবিআই তরফ থেকে যে সমস্ত তথ্য প্রমাণগুলো পেশ করা হচ্ছে সেগুলো সঠিক কিনা, এবং কোর্ট সেটা দেখেছে যে প্রসিকিউশনের পক্ষ থেকে যে সমস্ত তথ্য প্রমাণ দেওয়া হচ্ছে সেটা কিন্তু একেবারে সঠিক, এবং সঞ্জয় রায় এই খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত। ফলে আজকেও সঞ্জয় রায় কাঠগড়াতে দাঁড়িয়ে একই দাবি করলো, যেটা বিচারক স্পষ্টভাবেই দাঁড়িয়ে দেয় যে তার এই বক্তব্যের কিন্তু আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো জায়গা রাখে না, কারণ তার যখন হিয়ারিং চলেছিল সেই হিয়ারিং এর সময় যখন ট্রায়ালের 3:13 হয়েছে সেই সময়ও কিন্তু তার ওটা একটা দিন কিন্তু বিচারক তার বক্তব্য শুনেছিল, কিন্তু শুধুমাত্র মৌখিক বক্তব্য ছাড়া তার সপক্ষে অর্থাৎ নির্দোষ হওয়ার সপক্ষেও কিন্তু একটাও ডিফেন্স উইটনেস বা কোনো কিছু সে পেশ করতে পারেনি। ফলে একদিকে গোটা বিষয়টাকে বিবেচনা করে আজকে কিন্তু সিবিআই তরফ থেকে সর্বোচ্চ সাজা দাবি করা হয়েছে। এবং তুমি জানো যে একটা কোন রকম যে ধরনের তথ্য প্রমাণ যে ঘটনাস্থল থেকে যে হেডফোনটা পাওয়া গিয়েছিল সেই হেডফোনটাও সিবিআই তরফ থেকে ফরেনসিক করানো হয়, এবং সেই ফরেনসিক থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে শুধুমাত্র কিন্তু সঞ্জয় রায় যেটা দাবি করেছিল যে সেই হেডফোনটা তার নয় ট্রায়ালের সময়, কিন্তু সিবিআই সেই ফরেনসিকের ট্রায়াল সেই হেডফোনের ফরেনসিক করে, সেই ফরেনসিকে স্পষ্ট হয়ে যায় যে ওই হেডফোন তার মোবাইলের সঙ্গে কতবার কানেক্ট হয়েছে এবং তার একটা হিস্ট্রি যে তার ইউজ হয়েছে মোবাইলের সঙ্গে সেই হিস্ট্রি দেওয়া হয়েছে। তার পাশাপাশি তুমি জানো যে ডিএনএ রিপোর্ট, সেই ডিএনএ রিপোর্টও মিলে গিয়েছে, অর্থাৎ যে সোয়াব কালেকশন করা হয়েছিল তরুণীর শরীর থেকে সেটা সঞ্জয়ের সঙ্গে মিলে যায়, তরুণীর যে ব্লাড স্টেন সেটা সঞ্জয় রায় প্যান্টের উপর পাওয়া যায়। ফলে একাধিক জোরালো তথ্য প্রমাণ যেটাকে কিন্তু কোনোভাবেই লিগেলেরও খণ্ডন করতে পারেনি। ফলে আজকে সঞ্জয় রায় একেবারে যখন আর এক ঘন্টার মধ্যে যখন সাজা ঘোষণা করবে, সেটা মৃত্যুদণ্ড না যাবজ্জীবন সেটা স্পষ্ট হতে চলেছে, সেই সময় কাঠগড়াতে দাঁড়িয়ে সঞ্জয় রায় যতই নিজেকে এই নির্দোষ বলে দাবি করুক সেই জায়গা থেকে কিন্তু সেই আর কোনো সেটা জায়গা নেই, কারণ 2 মাস ধরে ট্রায়াল চলেছে। সেই 2 মাসের মধ্যে সঞ্জয় রায় কোনো জায়গা থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো ডিফেন্স উইটনেস, কোনো তথ্য প্রমাণ সে কিন্তু দিতে পারেনি। ফলে সব মিলিয়ে বিচারক স্পষ্ট জানিয়েছে যে ডিফেন্স প্রসিকিউশনের পক্ষ থেকে যে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে তাতে তিনি কনভিন্স, এবং তার প্রেক্ষিতে এটাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং আজকে প্রসিকিউশনের তরফ থেকে অর্থাৎ সিবিআই তরফ থেকে গোটা বিষয়টা সমাজের ওপর প্রভাব ফেলেছে, এবং এক্ষেত্রে যদি সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে কিন্তু সমাজেরও একটা কনফিডেন্স বাড়বে এই সমস্ত যে তদন্তকারী সংস্থাদের উপর, এবং এটা শুধুমাত্র তার পরিবারের নয় গোটা সমাজের একটা বড় ক্ষতি। সেই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে এই গোটা ঘটনাটা একটা রেয়ার কেস, এবং সেই মর্মে তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় যে দাবি তারা করেছেন। একই সঙ্গে ডিফ্যাক্টো কমপ্লেন্ট অর্থাৎ যারা মৃত ছাত্রীর বাবা মায়ের পরিবার তারাও কিন্তু ডেথ পেনাল্টির সপক্ষে সওয়াল করেছেন, যদিও সঞ্জয়ের 2:45 বিচারক ঠিক বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে অভয় মঞ্চের তরফ থেকে এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে সেখানে স্লোগানিং চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাবো, কারণ অভয় মঞ্চের তরফ থেকে গত শনিবার দিনও সেখানে তারা এসেছিলেন, জমায়েত করেছিলেন, এবং তারা কিন্তু এই সঞ্জয় রায়ের যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় সেই দাবি তারা তুলেছিলেন। আজকেও এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভয় মঞ্চের তরফ থেকে এই মুহূর্তে কোর্ট চত্বরের সামনে তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। সঞ্জয়ের ফাঁসি হবে নাকি যাবজ্জীবন জানা যাবে ঠিক 2:45 এই মুহূর্তে অভয় মঞ্চের তরফ থেকে কোর্ট চত্বরের বাইরে চলছে স্লোগানিং। ঠিক কি এই মুহূর্তে ছবি জানাবেন আমাদের সঙ্গে নান্টু হাজরা রয়েছেন আমাদের প্রতিনিধি। নান্টু, দেখো তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে একাধিক সংগঠন তারা কিন্তু কোর্ট চত্বরে এসে উপস্থিত হয়েছে, এবং তার মধ্যে অভয় মঞ্চের তরফ থেকেও তারা কিন্তু এই মুহূর্তে কোর্ট চত্বরে এসেছে, এবং একেবারে শিয়ালদা মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের নিচে তারা এই মুহূর্তে কিন্তু স্লোগানিং জ্বালাচ্ছে, এবং তাদের প্রত্যেকেরই একটাই দাবি যে ফাঁসির দাবি তারা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে সেই অভয় মঞ্চের যারা সদস্য তারা নয়, সাধারণ মানুষ তারাও কিন্তু এই যে বিক্ষোভ সেই বিক্ষোভে কিন্তু যোগ দিয়েছেন, এবং এই মুহূর্তে প্রচুর মানুষ তারা কিন্তু কোর্ট চত্বরে জমায়েত হয়েছেন, এবং এই স্লোগানিং তারা চালিয়ে যাচ্ছেন, এবং জাস্টিস ফর আরজিকর এবং সেই স্লোগানও কিন্তু উঠছে। অর্থাৎ এই মুহূর্তে যত সময় এগোচ্ছে মানুষের ভিড় কিন্তু ততই শিয়ালদা চত্বরে এই কোর্ট চত্বরে কিন্তু বাড়ছে, এবং পুলিশি যে নিরাপত্তা সেটাও কিন্তু আঁটোসাঁটো করা হচ্ছে। এই মুহূর্তে অভয় মঞ্চের তরফ থেকে স্লোগানিং চালানো হচ্ছে, সেই ছবি কিন্তু উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।